আসসালামু আলাইকুম সবাইকে। ইমপ্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাফওয়াত আশরাফ নাবিল। তো আগের বছর আমি 2024 সালের জন্য অর্থাৎ এসএসসি 2024 ব্যাচের জন্য সাজেশন ক্লাস তৈরি করেছিলাম বিষয় ভিত্তিক, অর্থাৎ ম্যাথ সাবজেক্টের উপর একটি পুরো বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি কথা বলেছিলাম যে আমাদের 17টা অধ্যায় আছে ম্যাথে, কোন অধ্যায়গুলো কেমন গুরুত্বপূর্ণ আমাদের ম্যাথ পরীক্ষার জন্য, এবং 17টা অধ্যায়ের কোন অধ্যায় থেকে সৃজনশীল আসতে পারে, বেশি ইম্পর্টেন্ট কোন অধ্যায় সৃজনশীলের জন্য এবং এমসিকিউর জন্য আমরা কিভাবে পড়বো সেগুলো নিয়ে কথা বলেছিলাম। তো তখন আমার ইচ্ছা ছিল যে আসলে, অর্থাৎ যেহেতু পুরো একটা সাবজেক্টের উপর আমি ভিডিও তৈরি করতেছি, সাবজেক্টের প্রতিটা অধ্যায় ভিত্তিক আমাদের কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কোন কোন জায়গাগুলো আমার ভালো করে দেখা উচিত পরীক্ষার আগে, বা মানে একবার হলেও দেখা দরকার, সেটা নিয়ে ভিডিও বানানোর, কিন্তু সময়ের কারণে পারা হয়নি তখন। তো আমি এখন আর কি চেষ্টা করব সেই ভিডিওগুলো আস্তে আস্তে করে আপলোড দেওয়ার। তো প্রথমে আর কি আমরা ম্যাথ নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ম্যাথের মধ্যে আমাদের জানোই যে 17টা অধ্যায় রয়েছে, 7টা অ্যান্সার করতে হয়। তো আসলে ম্যাথ বইটা খুব বড়, সেই হিসাবে অনেকেই অনেক অধ্যায় স্কিপ করে আসলে পরীক্ষার হলে যাও, কিন্তু অধ্যায় স্কিপ করার ক্ষেত্রেও কিছু কিছু ম্যাথ অন্তত করে রাখা জরুরি। তো সেটা আমার মানে পুরো ভিডিওটা দেখলে বুঝবে। তো এখানে আরেকটা কথা যে এসএসসি 2024 ব্যাচের জন্য যে আমি যে পুরো সাবজেক্টের উপর একটা সাজেশন ক্লাস তৈরি করেছি ম্যাথের উপর, সাজেশন ক্লাস তোমাদের জন্য সেম সেটাই থাকবে, অর্থাৎ তোমাদের জন্য পুরা আর কি ম্যাথ সাবজেক্টের উপর সাজেশনের কোনো চেঞ্জ আসতেছে না, কারণ প্রতি বছর প্রায় সেম প্যাটার্নের প্রশ্নই হয়। তার কারণে তোমরা, আমি বলবো যে এসএসসি 2024 সালের জন্য যে ভিডিও তৈরি করেছি সেটাই ফলো করো, এবং সেটার ভিতরে যে আমি এখন অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো তৈরি করব সেখান থেকে দেখে নাও যে অধ্যায়ের কোন কোন ম্যাথগুলো অবশ্যই তোমাকে করতেই হবে। ঠিক আছে? তো এই ভিডিওটা তোমরা আসলে ইউটিউবে গেলে পেয়ে যাবে। তো দেখো, আমি সেই ভিডিওটার মধ্যে, অর্থাৎ পুরো যে সাবজেক্ট ম্যাথের উপর যে আমি সাজেশনটা তৈরি করেছিলাম, সেখানে আমি আসলে ম্যাথের মধ্যে মানবন্টন নিয়ে কথা বলেছিলাম, সৃজনশীলের মধ্যে আমাদের 3টা স্তর থাকে সেই স্তর নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ ক খ গ নিয়ে। তারপর আমাদের কোন কোন বিভাগ থেকে প্রশ্ন হয়, কয়টা প্রশ্ন হয়, সেগুলো নিয়ে কথা বলেছিলাম। তো দেখো, আমি আজকে কথা বলবো ক বিভাগের একটা অধ্যায় নিয়ে। তো দেখো, ক বিভাগের মধ্যে 3টি প্রশ্ন থাকে। তো 3টি প্রশ্ন থেকে তোমাকে 2টি অ্যান্সার করতেই হবে। তো এইখানে একটা সমস্যা হচ্ছে গিয়ে, তো মাঝে মধ্যেই তোমার 3টা সৃজনশীলের মধ্যে দেখবা 5টা অধ্যায় মিলিয়ে প্রশ্ন করে, বা 4টা অধ্যায় মিলিয়ে প্রশ্ন করে, 4টা অধ্যায় বেশিরভাগ সময় মিলিয়ে প্রশ্ন করা হয়। ঠিক আছে? তো সেই জন্য আসলে মাঝে মধ্যে যে অধ্যায়গুলো থেকে কখনো সৃজনশীল আসে নাই, সেই অধ্যায়গুলো থেকে 2 থেকে 4 মার্কের প্রশ্ন আইসা পড়তে পারে। তার কারণে আমাদের কোনো অধ্যায় পুরোপুরি হেলায় ফেলায় বাদ দেওয়া যাবে না, কারণ যেহেতু তোমার 3টি প্রশ্ন থাকবে এবং 2টাই আনসার করতে হবে, কোনো কারণে যদি তুমি ওইখান থেকে বেশি অধ্যায় স্কিপ করে ফেলো এবং কোনো কারণে মিলিয়ে প্রশ্ন করো 2টা অধ্যায়, অর্থাৎ তুমি মনে করো ক আর খ পারো কিন্তু গ যে অধ্যায় থেকে দিছে তুমি সেই অধ্যায়টা পারো না, তো তখন তোমার ক্ষেত্রে কি হবে, 4 নাম্বার ছেড়ে দিয়ে আসা লাগবে। ঠিক আছে? তো ওই জন্য আমি বলবো যে অধ্যায়গুলো থেকে আর কি সৃজনশীল কম আসে, সেগুলো থেকেও মাঝে মধ্যে ক খ গ এর যে কোনো একটা আইসা পড়তে পারে, যার কারণে সেই অধ্যায়ের কিছু কিছু ম্যাথ দেখে রাখা ভালো। সেটা দেখে রাখলে তুমি সেফ জোনে আসো মনে করতে পারো। তো সেই জন্য আমার আসলে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তৈরি করা। তো দেখো, বহু নির্বাচন নিয়ে আমি অধ্যায়ে কথা বলবো। তো আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। ঠিক আছে? তো প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাথের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো সেটা থেকে পুরোপুরি কখনো সৃজনশীল আসেনি এই অধ্যায়টা থেকে। এই অধ্যায়টা আমি যে সাজেশনের লিস্ট তৈরি করেছিলাম সেখানে ওই অধ্যায়টা ছিল না, অর্থাৎ এই অধ্যায় থেকে সৃজনশীল আসার সম্ভাবনা ছিল না বলে বাদ দিয়েছিলাম। কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে কিছু কিছু ম্যাথের, অর্থাৎ সৃজনশীলের ক বা ক্ষয় দিয়ে দেয়, এবং যেহেতু তোমাদের সামনে আছে টেস্ট পরীক্ষা, তো টেস্ট পরীক্ষার মধ্যে যেহেতু প্রশ্ন কিনে আনা হয় বাইরে থেকে, বেশিরভাগ ক্ষেত্রে মিলিয়ে দিলে এই অধ্যায়টাকে প্রায়োরিটি দেওয়া হয়, বাস্তব সংখ্যা অধ্যায়টাকে। তা আমরা আজকে চেষ্টা করব বাস্তব সংখ্যা অধ্যায় যদি আমরা পড়ি, কোন কোন জায়গাগুলো কি জন্য পড়বো এবং কোন কোন ম্যাথগুলো আমাদের করা অবশ্যই জরুরি সেটা নিয়ে। তো চলো আমরা অধ্যায়ে চলে যাই। তো অধ্যায় 1, বাস্তব সংখ্যা। তো দেখো, আমি আগে কিছু কথা বলে নেই। তো দেখো, প্রতিটা অধ্যায়ের প্রথমেই কিছু তোমার হচ্ছে অধ্যায়ের ইতিহাস, অর্থাৎ
অধ্যায়টা কেন করা হয়েছে এবং অধ্যায় পড়ে আমরা কি জানতে পারবো, এবং ওই অধ্যায়ের মধ্যে কি কি টপিক আছে সেগুলোর একটা বেসিক দেওয়া থাকে। তো বেসিকগুলো তো এমনি এমনি দেওয়া হয় নাই, বেশিরভাগ স্টুডেন্টই, প্রায় 70% স্টুডেন্টই এই অংশটা আমার জানা মতে স্কিপ করে যায়, যে আসলে এই অধ্যায়ের বেসিকের মধ্যে যা যা আছে সেটা স্কিপ করে যায় শুধুমাত্র, অর্থাৎ ক্লাসে বা যে কোনো জায়গায় যেখানে পড়তেছে সেখানে যা বলে, অর্থাৎ যে বেসিক গুলা সুন্দর করে বোর্ডে তুলে দেয় সেগুলো দেখে আসা পড়ে, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু তার থেকে বেশি বেসিক বেসিক দেওয়া থাকে। এই জায়গাগুলো একটু কঠিন করে লেখা, তবু আর কি আমার মনে হয় যে একবার হলেও এই জায়গাগুলো দেখার দরকার। অর্থাৎ দেখো, স্বাভাবিক সংখ্যা নিয়ে যদি বলি, স্বাভাবিক সংখ্যার ভিতরে আবার ধনাত্মক অখণ্ড সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এরকম অনেক কিছু নিয়ে বলা আছে। বেসিক গুলো কেন দরকার? অর্থাৎ বেসিক গুলো দরকার এই জন্যই যে তুমি একটা অধ্যায় পড়তেছো, অধ্যায়ের ম্যাথ করবা, তো অধ্যায়ের ম্যাথ গুলা করতেই তোমার বেসিক গুলো প্রয়োজন। তুমি যদি বেসিক গুলা ঠিক মতো না জানো, তো তুমি একটা ম্যাথ বুঝতেও কষ্ট হবে এবং ম্যাথটা করতেও কষ্ট হবে এবং তোমার মনে রাখতে আরো বেশি কষ্ট হবে। তার কারণে একবার হলো বেসিক গুলো অবশ্যই দেখে ফেলা জরুরি। ঠিক আছে, তা আমি আশা করব তোমরা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় পড়ার ক্ষেত্রে সবার আগে অধ্যায়ের বেসিক গুলো দেখবা। আর এমসিকিউর জন্য এই অধ্যায়ের বেসিক গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে বেশিরভাগ এমসিকিউ গুলা যেগুলো দেওয়া হয় মুখস্থ টাইপের এমসিকিউ, ওইগুলো অধ্যায়ের বেসিক থেকে দেওয়া হয়। তুমি দেখে মনে করতে পারো যে বইয়ের বাইরে আসছে, কিন্তু আসলে বেসিকের মধ্যে থেকে এমসিকিউ আসছে। কোনো প্রশ্নই বইয়ের বাইরে বা বইয়ের টপিকের বাইরে আসলে করা হয় না। ঠিক আছে, তো আমরা এখান থেকে বেসিক গুলো পড়ে নিব এমসিকিউর জন্য, এবং অধ্যায় বোঝার জন্য আমরা এখান থেকে বেসিক গুলো ভালো করে পড়ে নিব। ঠিক আছে, তা আমি এখানে কথা বলবো আসলে আমরা কোন ম্যাথ গুলো করব সৃজনশীলের জন্য। ঠিক আছে, কোন ম্যাথ গুলো করা দরকার আমি দাগায় দিব, এবং সেই ম্যাথ গুলো তোমরা বই থেকে দাগায় রাখবা, যে আমার পরীক্ষার আগে বা অন্তত একবার হলো ওই ম্যাথগুলো করা দরকার। ঠিক আছে, তো প্রথমেই দেখো উদাহরণ 1, ভালো করে দেখায় রাখো। উদাহরণ 1 এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ যদি আসে খ বা গ এর মধ্যে এই উদাহরণ 1 এর মধ্যে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, উদাহরণ 1, তো দেখো এটার মধ্যে কি বলছে, √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। বা এরকম বলতে পারতো √3 এবং 6 এর মধ্যে একটি অমূলদ একটি মূলদ সংখ্যা নির্ণয় করো। এরকম প্রশ্ন এখান থেকে গ বা ঘ এর মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, তার জন্য আমরা এই প্রশ্নটা দেখে রাখবো। তো আমাদের গেল একটা প্রশ্ন, উদাহরণ একটা আমরা দেখবো। ঠিক আছে, একবার হলো করার চেষ্টা করবা। তো দেখো এখানে যে আমি যে একটু আগে বললাম এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তো দেখো আমার এখানের যে অংশটুকু দেওয়া আছে, ঠিক আছে, যে এই অংশটুকুর মধ্যে দেখো এ ও বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি বাস্তব সংখ্যা, এ বি বাস্তব সংখ্যা, তো এগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউ গুলো হয়। এই যে এখানে যে আমাদের শর্তগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ হয়। তো অনেকে এই সব জায়গাগুলো স্কিপ করে যায়, যার কারণে পরে এমসিকিউ তে যায় ভোগা লাগে। ঠিক আছে, তো এমসিকিউ তে খারাপ করলে কিন্তু পরীক্ষা এমনিতে খারাপ হয়ে যায়। তো যার কারণে আমার মনে হয় যে আসলে এই বেসিক অংশগুলো ভালো করে দেখা জরুরি। তো প্রথমটা গেল, তারপর দেখো আমরা কোনটা করব। দেখো আমাদের এখানে প্রতিজ্ঞা 2, অর্থাৎ যে প্রতিজ্ঞা, √2 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এইটার ক্ষেত্রে মানে এটা একটু বেশি ইম্পর্টেন্ট। √2 একটি অমূলদ সংখ্যা, এটার মধ্যে √2 থাকতে পারে, √3 থাকতে পারে, √5 থাকতে পারে, √6 থাকতে পারে, যাই থাকুক না কেন তোমার প্রতি ক্ষেত্রে মনে রাখো, যেটাই থাকুক পুরোপুরি এই ম্যাথটা এইটা যেভাবে করা হয়েছে সেম প্রসেসেই করতে হবে। এখানে শুধু √2 আছে, √2 জায়গায় √3 লাগাই দিবা, তাহলে কি হয়ে যাবে, এখানে √2, দেখো √2 আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে কি, তখন 2 আর পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, √3 থাকলে কি হবে, এখানে 3 ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, 5 থাকলে কি হবে, 5 ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। অর্থাৎ প্রতিটা ধাপের মধ্যে যেখানে √2 আছে সেখানে √3 দিয়ে কাজ করবা, এরকম করে কাজটা করতে হবে। তাহলে এই ম্যাথটা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ। তারপর তো দেখো একটু আগে যেটা দেখলাম, দেখো এটার উপর একটা কাজ দেওয়া আছে, তো আমাদের এই কাজটাও ভালো করে দেখতে হবে। ঠিক আছে, একই ম্যাথ, অর্থাৎ তুমি একই ম্যাথ ওইটাও করবা আর এটাও করবা। কেন করতে হবে, দুইবারই, অর্থাৎ যতবার আসবে ততবারই করবা। তাহলে কি হবে, তুমি একটা ম্যাথ যে করতেছো সেটা সহজে মনে থাকবে, বা তুমি যত বেশি বার করবা তোমার তত বেশি মনে থাকার প্রবাবিলিটি বাড়বে। ঠিক আছে, তো দেখো তারপর হইতেছে গিয়ে আমাদের উদাহরণ 2, প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এটা স্কুলের টেস্ট পরীক্ষায় আসতে পারে, এছাড়া বলো বোর্ড পরীক্ষার মধ্যেও কোনো প্রশ্নের গ বা খতে দিয়ে দিতে পারে। তার জন্য আমাদের এই প্রশ্ন দেখে রাখতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের ইম্পর্টেন্ট। তা আমি যেই প্রশ্নগুলো বলতেছি এগুলো দাগায় রাখো, এগুলো একবার হলেও তোমার অবশ্যই করা জরুরি।
সবগুলো না, কিন্তু যেই প্রশ্নগুলো দাগাতে বলতেছি বা যেইগুলো আমি দাগাচ্ছি এগুলো একবার হলেও এইগুলা করা জরুরি। তারপর দেখা দশমিক ভগ্নাংশের প্রকাশ, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। আমি বলবো এখনো সময় আছে, অধ্যায়ের প্রতিটা ম্যাথ একবার হলেও করে ফেলো। অন্তত জানা থাকবে যে আমাদের বই কি ছিল, এই বেসিক গুলো আসলে দরকার কেন। আসলে তুমি দেখবে যখন ইন্টারে যাবে তখন দেখবে যে আসলে এখানে যে আমরা ম্যাথের অধ্যায়গুলো পড়তেছি বেশিরভাগ অধ্যায় নাই, কিন্তু আমাদের আসলে কাজে লাগবে কি অধ্যায়গুলোর বেসিক দিয়ে আসলে পরবর্তী অধ্যায়গুলো আমাদের সলভ করতে হবে, অর্থাৎ পরবর্তী ক্লাসের অধ্যায়গুলোতে আমাদের এই অধ্যায়গুলোর বেসিক কাজে লাগবে। সেই জন্য আমি বলবো একবার হলো এই অধ্যায়গুলোর বেসিক গুলো জেনে রাখা অবশ্যই জরুরি। তো দেখো এদিকে আর কোনো ম্যাথ নাই ইম্পর্টেন্ট, দেখো এখন উদাহরণ 10 নাম্বার। এরকম ম্যাথ পরীক্ষা আসছে, বোর্ড পরীক্ষা আসছে, ঠিক আছে। অর্থাৎ তিনটা সংখ্যার যোগ করতে বলে বা দুটা সংখ্যার যোগ করতে বলে, দুটা সংখ্যা বলে ক এর মধ্যে আসে। এরকম ম্যাথ মনে হয় ক এর মধ্যে একবার আসছিল বোর্ডে। তো এর জন্য এটা একবার দেখে রাখা জরুরি যে আমাদের যোগের ম্যাথগুলা, ঠিক আছে। অর্থাৎ তিনটা আবৃত দশমিক সংখ্যার যোগ যদি বলে তখন আমাদের আসলে এটা ইম্পর্টেন্ট, তাহলে এটাও দেখে রাখবা। তো দেখো এরকম আরো কয়েকটা ম্যাথ দেওয়া আছে, তো যোগের সবগুলোই দেখবা, স্কিপ করার দরকার নেই, এগুলো করতে বেশি সময় লাগবে না, যার কারণে বলবো সবগুলোই দেখবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কাজে দিবে, তত বেশি মন থাকবে। বিয়োগ তেমন ইম্পর্টেন্ট না, আসছে শুধুমাত্র এই অধ্যায় থেকে যোগ, ঠিক আছে, তাই যোগের গুলাই আমরা দেখে রাখবো, যোগের গুলা দেখলেই হবে। যেমন এখানে বিয়োগ করার ম্যাথ গুলো আছে, বিয়োগ গুলো আসে নাই, পরে গুণ আছে, গুণও আসে নাই, তবুও একবার দেখে রাখবা, অর্থাৎ একটা করে রাখবা, যাতে কোনো কারণে যদি এমসিকিউ তো আইসা পড়ে বা কোনো কারণে বাই এনি চান্স যদি আইসা পড়ে তাহলে যাতে আমরা অ্যান্সার করতে পারি আর কি। প্রতিটা ম্যাথ একবার করে করা জরুরি, এবং আমি যেগুলো দাগায় দিতেছি ওগুলো মাস্ট মাস্ট করতেই হবে, ঠিক আছে, ওইগুলা মাস্ট করতে হবে। তো দেখো তারপর ইম্পর্টেন্ট ম্যাথড আছে কি আমার উদাহরণ 20, পেজ নাম্বার 17-র উদাহরণ 20। 13 এর বর্গমূল বের করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো, ঠিক আছে। এখানে 13-র জায়গায় অন্য সংখ্যাও থাকতে পারে, প্রসেস পুরোপুরি সেম। অর্থাৎ একটা দেখে নিবা ভালো করে, তারপর কি প্র্যাকটিস করবা, যতগুলা থাকবে বইয়ের মধ্যে প্র্যাকটিস করবা, তাইলেই হবে। তাহলে দেখো সেম প্রশ্নটাই দেখো কাজের মধ্যেও দেওয়া আছে, তো বলবো কাজেরটাও করে ফেলো। এই দেখো 13 ছিল, এবার দেখো দেওয়া আছে 29-এর বর্গমূল নির্ণয় করো এবং বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখো, ঠিক আছে। তাহলে ওইটার সাথে সাথে এটাও করে ফেলবা। তারপর দেখো তাহলে আমাদের বেসিকের পার্টে যে উদাহরণগুলো ছিল ওইখান থেকে আমরা কোন কোন ম্যাথগুলো করব এগুলো দেখে ফেলছি, 5টা বা 6টা ম্যাথ দিছি। আবার দেখো একই রকম 2টা ম্যাথ দেওয়া হয়েছে, অর্থাৎ একটা করলে তুমি আরেকটা পুরোপুরি হুবহু সেম এরকম 2বার দেওয়া হয়েছে, তো ওইগুলো একটু দেখে ফেলবা। আর মনে রাখো এইখানে যে অধ্যায়ের মধ্যে ফার্স্টে যে এমসিকিউ গুলা দেওয়া থাকে অবশ্যই অবশ্যই এমসিকিউ গুলা তোমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার যে পরীক্ষায় বোর্ড পরীক্ষা এমসিকিউ আসবে সেখানে প্রায় সেম টাইপের এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এই জন্য এই টাইপের এমসিকিউ গুলো অবশ্যই দেখে রাখবা, বইয়ের এমসিকিউ গুলো অবশ্যই সলভ করবা প্রতি অধ্যায়ের। তো এখানে দেখো 8টা এমসিকিউ দেওয়া আছে, 8টা এমসিকিউ করবা। তো দেখো আমরা যে একটু আগে মানে যেই ইয়াগুলা দিছিলাম, যে ম্যাথগুলা দিছিলাম, দেখো তার ভিতর দেখো এই যে 9 নাম্বারটা, দেখো প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলক। তো এখানে কি ছিল, √3 ছিল, ঠিক আছে। এবার দেখো এই √5, √7, √10 সবগুলার প্রসেস সেম, শুধু √3 জায়গায় √5 বসাও, √7 বসাও, √10 বসাও। তো দেখো 5টা ম্যাথ যদি তুমি করে ফেলো
5 বার একই ম্যাথ যদি তুমি করো, শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করে, তাহলে দেখবা তোমার এই ম্যাথটা আসলে ভুলার সম্ভাবনা অনেক কমে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 9-এর যে অংশটা আছে এটা ভালো করে দেখে ফেলবা। তারপর দেখো যে 0.31 0.1 মধ্যে দুটো মূল সংখ্যা নির্ণয় করো। তা আমাদের উদাহরণ 1 ছিল এরকম। ঠিক আছে, তা আমাদের বলবো এই দুটাও দেখে ফেলবা। তা 9 10 দুটা দিলাম। ঠিক আছে, তারপর তারপর দেখো 11 নাম্বার যেটা আছে, প্রমাণ করো যে বিজোড় সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, তারপর হইতেছে প্রমাণ করো দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এই অংশ থেকে আসলে গ এর মধ্যে আসতে পারে। ঠিক আছে, এগুলো আসলে তুমি দেখবে টেস্ট পরীক্ষায় পাবা বেশি, যদি বোর্ডে পাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু টেস্ট পরীক্ষায় আসতে পারে, যার কারণে তোমার এখানে 9 10 11 এই তিনটা দেখতে হবে। তারপর যদি যাই, আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ দরকার নেই, সাধারণ ভগ্নাংশ দরকার নেই, স্বদেশ আবৃত দরকার নেই। এখান থেকে এই দেখো আমি যোগ করে যখন ওইখানে কয়েকটা দিছিলাম, তো সেম ভাবে এখানে যোগ করার অংশটা ভালো করে দেখে ফেলবা। অর্থাৎ যোগ আসতে পারে পরীক্ষায়, তো বেশি বেশি প্র্যাকটিস করার জন্য ওইখানে দুইটা আর এখানে আরো তিনটা প্রশ্ন আছে, এই তিনটা আর দুইটা পাঁচটা করে ফেলবা, তাইলেই হবে। ঠিক আছে, বিয়োগ গুণ ভাগ এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তবু একটা করে দেখে রাখতে পারো, একটা করে করে রাখতে পারো বুঝার জন্য। ঠিক আছে, তারপর হইতেছে গিয়ে আমাদের যে বর্গমূলের ম্যাথ গুলা, যে বলছিলাম যে 4 দশমিক স্থান পর্যন্ত বা 3 দশমিক স্থান পর্যন্ত, একটু আগে দেখছো 29-এর বর্গমূল বলছে করতে। তো ওইটার মধ্যে দেখো এই যে এখানে দেওয়া আছে 19 নাম্বার, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলো আসন্ন মান লেখো। ঠিক আছে, তা 19 নাম্বারের যে চারটা প্রশ্ন আছে এই চারটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইগুলো একবার হলেও পরীক্ষার আগে দেখে ফেলা জরুরি, অধ্যায় থেকে এই ম্যাথগুলো। ঠিক আছে, তারপর দেখো প্রতিটা অধ্যায়ের লাস্টে এখন কিন্তু সৃজনশীল যুক্ত করছে, তো সৃজনশীল দেখতে হবে। যেমন দেখো এখানে এই যে 21 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, 21 নাম্বারটাও দেখতে হবে। দেখো প্রতিটা অধ্যায়ের লাস্টে দেখো একটা সুন্দর সৃজনশীল যুক্ত করে দিচ্ছে, তো সৃজনশীলটা দেখে কি বুঝতে পারি অর্থাৎ অধ্যায় থেকে কিরকম প্রশ্ন হতে পারে। এবং এখন কিন্তু বোর্ডের মধ্যে হুবহু বই থেকে একটা সৃজনশীল দিয়েও দেয়। ঠিক আছে, হুবহু বই থেকে কোনো না কোনো সৃজনশীল আইসা পড়তে পারে, যার কারণে আমাদের সৃজনশীলগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সৃজনশীলগুলো দেখলে আসলে তোমার বইয়ের মানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ টাইপগুলো আসলে ওইখানেই হয়ে যায়, যে এই অধ্যায়ের মধ্যে কোন ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। যেমন দেখো আমি যে এতক্ষণ যেগুলো বললাম যে ইম্পর্টেন্ট, দেখো এটার মধ্যে আইসা পড়ছে। দেখো √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা, এটা বলছে। দেখো প্রথম প্রশ্ন দেখো কি বলছে, কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করো। অর্থাৎ এখানে কোনটা মূলদ কোনটা অমূলদ বের করতে বলছে। তারপর কি, √5 ও 4 এর মধ্যে দুটো অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এরকম প্রশ্ন আমি বলছি করতে হবে, যে আমাদের দুটো সংখ্যার মধ্যে দুটো অমূলদ সংখ্যা বের করো, বা একটা মূল একটা অমূলদ সংখ্যা বের করো। তারপর দেখো লাস্টেরটা কি, প্রমাণ করো যে √5 একটা অমূলদ সংখ্যা। তো ওই যে আমরা দেখছি √3 অমূলদ সংখ্যা, √2 অমূলদ সংখ্যা, তো সেম প্রসেস। তাহলে দেখো এই যে যদি সৃজনশীল হয় এইরকম প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এই জন্য সৃজনশীলটা খুব বেশি ইম্পর্টেন্ট, সৃজনশীলটা মাস্ট করতেই হবে। আর এখানে যেটা দিচ্ছে 21 নাম্বারটা, সেটাও করতে হবে। ঠিক আছে, তা আমাদের এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এইগুলি তোমাদের বই থেকে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ হলে এই অধ্যায়ের জন্য এই ম্যাথগুলো অবশ্যই করতে হবে পরীক্ষার আগে। টেস্ট পরীক্ষায় তোমাদের পুরোপুরি অধ্যায় থেকে একটা সৃজনশীল আইসা পড়তে পারে, বলা যায় না, বাইরে চান্স যদি আইসা পড়ে তাহলে যাতে আমরা অ্যান্সার করতে পারি, তার জন্য আমাদের আসলে এইগুলা পড়ে রাখতে হবে। ঠিক আছে, তারপর চলো কথা বলি আরেকটা সৃজনশীল নিয়ে, অর্থাৎ তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি একটা সৃজনশীল দিতে যাচ্ছি। তো ওই সৃজনশীলটা আমি বলবো যে করার চেষ্টা করবা এই অধ্যায়ের উপর। অর্থাৎ এই অধ্যায় যদি কেউ পড়ে থাকো, পুরোটা পড়ে থাকো, তাহলে বলবো যে এই অধ্যায়ের সৃজনশীলটা এখানে চেষ্টা করবা। তা আমি এখন যে সৃজনশীলটা লিখে দিব সেটা করার চেষ্টা করবো। এটা তোমাদের বইয়ে নাই, কিন্তু এটা হলো আগের বছরের বইয়ে ছিল, যে আগের বার যে যে বইটা তৈরি করা হয়েছিল সেই বইয়ের মধ্যে এই সৃজনশীলটা ছিল, যার কারণে আমি বলবো এই সৃজনশীলটা তোমাদের দেখে রাখা জরুরি। অর্থাৎ যদি আসে, আমরা দেখলাম যে বইয়ের মধ্যে একটা সৃজনশীল আছে ওইটা, এবং আমি যেটা এখন লিখে দিচ্ছি এটা, এই দুটা থেকে সৃজনশীল থেকে মানে সৃজনশীল দেখলে তুমি বুঝে যাবা যে আসলে অধ্যায়ের কোন টাইপগুলো ইম্পর্টেন্ট। তাই বলবো এই সৃজনশীলটা তোমরা যদি বইয়ের ম্যাথগুলো কেউ করো আমার কথা অনুযায়ী, তাহলে বলবো এই সৃজনশীলটা করার ট্রাই করবা। তাহলে সৃজনশীলটা তোমরা লিখে নিও। ঠিক আছে, n = 2x - 1, যেখানে x belongs to n, অর্থাৎ x টা হলো আমার ন্যাচারাল নাম্বার। তো ক নাম্বার প্রশ্ন, 1.2 বার
কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। খ নাম্বার, দেখাও যে n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। এই প্রশ্নটা কিন্তু অধ্যায়ের প্রশ্ন, অর্থাৎ অধ্যায়ে আমি যে ম্যাথগুলো দাগাই দিচ্ছি ওইখানে কিন্তু এই প্রশ্নটা দাগাই দিছিলাম, ঠিক আছে? তো দেখবা অধ্যায়ের প্রশ্ন, তাহলে দেখো যেগুলো আমি ইম্পর্টেন্ট দিচ্ছি সেগুলো দিয়ে কিন্তু সৃজনশীল তৈরি করা হইতেছে, ঠিক আছে? তারপর গ নাম্বার, প্রমাণ করো যে √n একটি অমূলদ সংখ্যা যেখানে x = 10। তো আমি বলবো যারা আমার কথা মতো অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো যারা সলভ করবা তারা এটা নিজেরা করার ট্রাই করবা, ঠিক আছে? এই ম্যাথটা নিজেরা করার ট্রাই করবা। তো আমাদের আশা করি যে যেই ম্যাথগুলো বলছে এগুলা করলে যদি এই অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন যদি পরীক্ষায় এসে পড়ে তুমি অ্যান্সার করতে পারবা। এগুলাই এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। অর্থাৎ অধ্যায় একের জন্য তাহলে আমি কি বললাম, তো অধ্যায় একের জন্য বেসিকগুলো আমরা এমসিকিউর জন্য ভালো করে দেখে নিব, এবং আমি যে ম্যাথগুলো দাগায় দিছি সেই ম্যাথগুলা আমরা সৃজনশীলের জন্য দেখে নিব। টেস্ট পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এসএসসির থেকে টেস্ট পরীক্ষার জন্য এই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আমি বলবো টেস্ট পরীক্ষার আগে এই ম্যাথগুলো অন্তত ভালো করে দেখে নিবা। আর এই ম্যাথটা চাইলে তোমরা বইয়ের মধ্যে লিখে রাখতে পারো, বিশেষ করে সৃজনশীলটা যেটা বইয়ে আছে এবং আমি যেটা লিখে দিলাম এই দুইটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? বিশেষ করে সৃজনশীল আমি যেটা লিখে দিয়েছি এবং বই যেটা আছে অবশ্যই অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তো আমার প্রথম অধ্যায়ের উপর সাজেশন ভিডিও এইটুকুই ছিল। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, এবং পরবর্তীতে আমি আরেকটা নতুন অধ্যায় নিয়ে আসব, অর্থাৎ পরের অধ্যায় নিয়ে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।